মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়েকে ডাকাত দল মেরে আক্রমণ করেছে। তখনই মুভির প্রধান ক্যারেক্টার শিয়া তার ভ্যান নিয়ে সেখানে চলে আসে। আসলে এটা ছিল একটা শুটিং স্পট, আর শিয়া অনুমতি ছাড়াই শুটিং স্পটে ঢুকে পড়েছে। তাই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট মিস্টার ইয়েলো জিজ্ঞেস করে, এই মেয়েকে এখানে কে ডেকেছে? তখন শুটিংয়ের নায়িকা বেরি বলে, আমি ফুল অর্ডার করেছিলাম। আর তখন শিয়ার কাছ থেকে নেওয়া ফুল সেখানকার সবাইকে উপহার দেয়। আসলে শিয়া এই ভ্যান দিয়ে ফুল বিক্রি করে। এছাড়াও সে ফুল হোম ডেলিভারি করে থাকে। এরপর ডিরেক্টর যখন আবার শট নিতে যায়, তখন সেই নায়িকা বলে সে এখন শট দিতে পারবে না। তখন ডিরেক্টরে শিয়ার দিকে নজর যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই অভিনয়টা করতে পারবে? যদি পারো তাহলে তোমাকে ২,০০০ টাকা দেওয়া হবে। শিয়া তখন রাজি হয়ে যায় আর শটটা দেয়। তার অভিনয় দেখে সেখানে সবাই হতভাগ হয়ে যায়। একজন ফুল বিক্রেতার অভিনয় এত সুন্দর কিভাবে হতে পারে? তার পারফরমেন্স দেখে প্রোডিউসার খুব খুশি হয় আর তাকে বলে, আমাদের নেক্সট মুভির নাম বক্সিং মম, ওই মুভির জন্য তুমি অডিশন দিতে পারবে। তখন বলে, তাহলে তুমি আমাদের নেক্সট মুভির জন্য অডিশন দিতে এসো। তখনই শিয়া লক্ষ্য করে কিছু বকাটে ছেলেরা তার ফুলের ভ্যান নিয়ে চলে যাচ্ছে। তাই সে ডিরেক্টরের কথা শোনার আগেই সে তার ভ্যানের পেছনে দৌড় লাগায়, কিন্তু ছেলেগুলো তার ভ্যানটা নিয়ে যায়। রাতে শিয়াকে একটি নাইট ক্লাবে দেখা যায়। এখানে তার স্বামী মিস্টার লিউকে নিতে এসেছে। সে প্রতিদিন মাতাল হয়ে নাইট ক্লাবে পড়ে থাকে। শিয়া যখন লিউকে খুঁজতে নাইট ক্লাবে আসে, তখন মুভির আরেকজন প্রধান ক্যারেক্টার ফেংকে দেখানো হয়। সে এই নাইট ক্লাবে ফ্লাইটিং করে। শিয়া তার হাজব্যান্ডকে টেনে নিয়ে বাইরে আসলে কয়েকজন মাতাল শিয়াকে বিরক্ত করছিল। তখন ফেং এসে তাদেরকে তাড়িয়ে দেয় আর শিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি সাহায্যের দরকার? তখন শিয়া তাকে না করে। লিউকে কাঁধে নিয়ে বাসায় চলে আসে। এরপর লিউয়ের বাবা অর্থাৎ সিয়ার শ্বশুরকে দেখানো হয়। তিনি একজন প্যারালাইজড। সিয়া তাকে তুলে বিছানায় নিয়ে আসে। এরপর তার মেয়ে জিংকেও ঘুম পাড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি সিয়ার সংসারের সকল দায়িত্ব একাই পালন করে। পরদিন তাকে ফুলের গুডাউনে দেখা যায়, যেখান থেকে সে ফুল এবং গাছ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে। এরপর সিয়াকে তার মেয়ে জিংয়ের স্কুলে দেখানো হয়। টিচার তাকে বলে কবে জিংকে এখান থেকে ট্রান্সফার করবে। জিং আসলে কথা বলতে পারে না, তবে কানে শুনতে পায়। সিয়া বলে, ডক্টর বলেছে জিং খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। এরপর জিংকে সে ভ্যানে বসিয়ে বাসার দিকে রওনা হয়। তখন জিংয়ের ক্লাসমেটরা তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। তাই জিং রেগে গিয়ে ভ্যান থেকে নেমে যায় আর তার মাকে ইশারায় বলে, আমি স্কুল থেকে বাড়িতে যেতে পারবো, তোমাকে আর এই ভ্যান নিয়ে আমাকে নিতে আসতে হবে না। পরের সিনে আমরা দেখি সিয়া জিংকে নিয়ে তার মায়ের কাছে আসে। সিয়ার মা বাড়িতে স্কিন কেয়ার সেন্টার পরিচালনা করে। তার মা একজন বৃদ্ধ লোককে ম্যাসাজ করছিল। তখন সিয়া তার মাকে বলে, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। তখন তার মা বলে, তুমি কি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাও? তখন সে বলে, আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে ডিভোর্সের কথা বলবে না। আমি চাই না আমার মতো জিংও বাবা ছাড়া বড় হোক। তার মা বলে, যত দ্রুত সম্ভব তাকে ডিভোর্স দিয়ে দাও। এসব শুনে সিয়া রেগে গিয়ে চলে যেতে রেডি হয়। তখন তার মা তাকে কিছু টাকা দেয়, কিন্তু সে টাকা নিতে রাজি হয় না। সে জিংকে একটা চায়ের ফ্ল্যাক্স দেয় আর বলে, এই চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। রাতে সিয়া ও লিউকে বাড়ির ছাদে দেখা যায়। লিউ বলে, আমি সবসময় প্রার্থনা করি যাতে আমার মেয়ে অন্য সব বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমার প্রার্থনা সৃষ্টিকর্তা শুনছে না। তাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো উচিত। সিয়া বলে, আমার মেয়ে একদিন অবশ্যই কথা বলবে। সে সাধারণ স্কুলে পড়বে, এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। পরদিন শিয়া ভ্যান নিয়ে তার প্রতিবেশী মিস্টার উই ও তার স্ত্রীর কাছে আসে, কারণ এই ভ্যানটি তাদের। আর মিস্টার উই বাইরের দেশে পড়াশোনা করতে চায়। উইয়ের স্ত্রী শিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বক্সিং মমের অডিশন দেবে? শিয়া বলে, আমি অডিশন দেব, তবে সিলেক্ট হতে পারবো কিনা তা জানি না। তখন মিস্টার উই বলে, স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাবে, কখনই হাল ছেড়ে দিবে না। এরপর শুটিং স্পটে শিয়াকে দেখা যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইয়েলো তাকে অডিশন দিতে মানা করে, কারণ অলরেডি ২০০ জনের মতো প্রফেশনাল অ্যাক্টর্স বক্সিং মম নামক এই মুভির জন্য অডিশন দিতে এসেছে, আর তাদের মধ্যে অনেকেই আছে যারা বক্সিং চ্যাম্পিয়ন। শিয়া বলে, তাহলে আমি বক্সিং শিখে আবারও অডিশন দিব। এই বলে শিয়া তার মায়ের দেয়া চায়ের ফ্লাক্সটি তাকে গিফট করে। তার আগ্রহ দেখে অ্যাসিস্ট্যান্ট ইয়েলো তাকে অডিশনের ফর্ম দিয়ে দেয়। এরপর দেখে যায় সে নাইট ক্লাবে বক্সিং দেখে দেখে প্র্যাকটিস করছে। তখন ফ্যাং তাকে দেখে বলে, এখানে পেমেন্ট না করলে ফাইটিং দেখতে পারবে না।
তাই সে নাইট ক্লাবের বাইরে এসে প্র্যাকটিস করছিল। আর তার পিছু পিছু ফ্যাংও সেখানে চলে আসে। সে শিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বক্সিং শিখতে যাচ্ছ? শিয়া বলে, শিখার মতো টাকা আমার কাছে নাই। তখন ফ্যাং বলে, ছোট্ট একটি বিয়ার নিয়ে আগামীকাল সিংমাই বক্সিং জিমে চলে এসো। পরদিন শিয়া জিংকে বলে, একদিন তোমার মায়ের ছবি বিলবোর্ডে দেখতে পাবে। এই বলে সেই অডিশনের ফর্মটি তাকে দেখায়। তা দেখে জিং খুব খুশি হয়। তখন শিয়া তাকে বলে, তোমাকেও চেষ্টা করতে হবে কথা বলার জন্য। তারপর স্কুলের সামনে এসে জিংকে জিজ্ঞেস করে, তুমি ডিনারে কি খেতে চাও বলো? জিং ইশারায় বলে সে হাঁসের মাংস খাবে। তখন শিয়া তাকে প্রমিস করে এবং বক্সিং প্র্যাকটিস করতে চলে আসে। প্রথম দিকে সে কিছু পারছিল না, ফ্যাংয়ের সাহায্যে আস্তে আস্তে শিখে নেয়। বিকালে যখন সে জিংকে সে স্কুল থেকে নিতে আসে, তখন জিং ভ্যানে উঠতে চায় না। সে বলে, তুমি প্রমিস করেছিলে হাঁসের মাংস আনবে। আসলে সারাদিন বক্সিং প্র্যাকটিস করার কারণে শিয়া টাকা রোজগার করতে পারেনি। তাই শিয়া তাকে বলে, তোমাকে অন্য আরেকদিন হাঁসের মাংস এনে দেব। কিন্তু জিং কান্না করতে থাকে। তখন রাগে শিয়া জিংকে মারতে থাকে। তখন তার ক্লাসমেটরা এসে আবারও তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। এই শুনে শিয়ার প্রচণ্ড মন খারাপ হয়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাতে জিং ও তার দাদা ডিনার করছিল। জিংয়ের বাবা লিউ মেঝেতে শুয়ে ড্রিঙ্ক করছিল। তখন শিয়াকে ফেং ফোন করে বলে, আগামীকাল ঠিক সময়ে প্র্যাকটিস করতে চলে এসো। শিয়া তাকে বলে, বক্সিং করা একটা অনেক কঠিন কাজ, সে এটা করতে পারবে না। তখন ফেং তাকে বলে, তুমি চেষ্টা করো, তাহলে অবশ্যই পারবে। পরদিন দেখা যায় ফেং শিয়ার হাতে বক্সিংয়ের কাপড় বেঁধে দেয় আর তারা একসাথে প্র্যাকটিস করে। এভাবে সে প্রতিদিন কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিস করছিল। এরপর তারা একটি বক্সিং রিংয়ের মধ্যে বসে বিশ্রাম করছিল। শিয়া বলে, এই রিংটা কি জন্যে ব্যবহার করা হয়? ফেং বলে, এটা রিং নয়, এটাকে অক্টাগন বলা হয়। এর মধ্যে মিশ্র মার্শাল আর্টের প্রতিযোগিতা হয়ে থাকে। কয়েকদিন পরেই এখানকার বক্সিং চ্যাম্পিয়ন মিস্টার বাও এর একটি কম্পিটিশন আছে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব আর দেখাবো বাস্তবে মিশ্র মার্শাল আর্ট কিভাবে হয়। এরপর বাসায় ফিরে শিয়া প্র্যাকটিস করছিল। তখন লিউ তার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। তখন শিয়া তাকে মেরে রুম থেকে বের করে দেয়। লিউ মার খেয়ে তার প্রতিবেশী মিস্টার উইয়ের কাছে চলে আসে আর তাকে বলে, আমি অনেক রেগে আছি, তাই কাউকে আঘাত করতে চাই। মিউ বলে, আমিও রেগে আছি, আমিও কাউকে আঘাত করতে চাই। লিউ বলে, তাহলে দেরি কিসের, চলো শুরু করি। তারা দুজন একে অপরকে মারতে শুরু করে এবং পুরো ঘর লণ্ডবণ্ড করে ফেলে। পরের সিনে ফেং ও শিয়াকে ফাইট ক্লাবে দেখানো হয়। তারা দুজন রিয়েল বক্সিং দেখে। তারপর ফেং শিয়াকে বাড়ি পৌঁছে দেয়। এটা উপর থেকে লিউ এবং উই দেখছিল। এই দেখে সে রেগে গিয়ে উইকে একটা চড় লাগিয়ে দেয়। বাসায় এসে শিয়া লিউকে বলে, আগামীকাল আমার অডিশন, তুমি জিংকে স্কুল থেকে নিয়ে এসো। পরদিন শিয়া ফেংকে নিয়ে অডিশন দিতে চলে আসে। অডিশন নিচ্ছিল সেই মুভির হিরো মিস্টার চাং। এরপর শিয়াকে অডিশনের জন্য ডাকা হয়। সে হাতে বক্সিং গ্লাভস পরছিল। তখনই লিউ মেসেজ পাঠায়, জিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে সে ফেংকে নিয়ে অডিশন থেকে বেরিয়ে এসে লিউর কাছে আসলে সে বলে, তোমার জন্যে সবকিছু হয়েছে, তুমি ভুলেই গিয়েছ যে তোমার একটি মেয়ে আছে। শিয়া তার মেয়েকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে আর লিউ সেখানে বসে কান্না করছিল। তখন জিং এসে তার হাতে একটি বিয়ার দেয় আর বলে, তোমার মন খারাপ দেখে আমি আমার পকেট মানির টাকা দিয়ে এই বিয়ারটা কিনেছি। তখন শিয়া তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, কোথায় ছিলে, তুমি কি ঠিক আছো? জিং তাকে জিজ্ঞেস করে, তুমি কি অডিশন দাওনি? তখন সে ফেংকে বলে, এখন কি আবার যাওয়া সম্ভব হবে? এই বলে ফেংয়ের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এরপরের সিনে শিয়াকে অডিশন রুমের বাইরে বসে থাকতে দেখা যায়। তখন ডিরেক্টর, প্রডিউসার সবাই চলে যাচ্ছিল। তারা শিয়াকে বলে, অডিশন শেষ হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাও। শিয়া ডিরেক্টরের কাছে গিয়ে বলে, আমাকে আরেকটি সুযোগ দিন, আমি এখানেই অডিশন দিব। প্রথমে তার অডিশন দেখে ডিরেক্টর গাড়িতে উঠতে শুরু করে। তখন সে আবার বড় ড্রামে পাঞ্চ করতে থাকে আর ডায়লগ বলতে থাকে। তখনই ফেং ও জিং শিয়ার চেষ্টা দেখে জিংয়ের চোখে পানি চলে আসে। মিস্টার ইয়েলো শিয়াকে থামিয়ে দেয়। তখন শিয়া ডিরেক্টরকে জিজ্ঞেস করে, আমার কি কোথাও ভুল হয়েছে, আমি কি আবার সঠিকভাবে চেষ্টা করব? ডিরেক্টর তার রক্তাক্ত হাত দেখে বলে, তুমি অডিশনে পাশ করেছ। ইয়েলো শিয়াকে বলে, আজ রাতে হোটেলে থাকবে, আবারও দৌড়ে পালিয়ে যেও না।
আগামীকাল ফাইনাল টেস্ট হবে। এই বলে সে গাড়িতে উঠতে যায়, তখন দেখে গাড়ি তাকে রেখেই চলে গেছে, তাই সে গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। এরপর শিয়া ও ফেংকে হোটেলে দেখানো হয়। ফেং শিয়াকে জিজ্ঞেস করে, তোমার স্বামী কি সবসময়ই ড্রিঙ্ক করে? শিয়া বলে, আগে সে ভালো ও সুন্দর ছিল, কিন্তু কাজ চলে যাবার পর থেকেই ড্রিঙ্ক করতে শুরু করে। তবে আমি বিশ্বাস করি সে আবারও আগের মতো হয়ে যাবে। তখন ফেং জিংকে কথা বলতে সাহায্য করার জন্য একটি মেশিন গিফট করে। শিয়া ফেংকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? ফেং বলে, আমি বাইক দিয়ে পৃথিবী ভ্রমণ করতে চাই, আর এটা কোনো মেয়েই রাজি হবে না। আসলে আমি তোমাকে বক্সিং শেখানোর কারণটা হচ্ছে আমি প্রায়ই নাইট ক্লাবে তোমার স্বামীকে তুলে নিয়ে যেতে দেখেছি। আমি তোমার সম্পর্কে কৌতূহলী ছিলাম এবং সবকিছু জানার পর আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। এরপর শিয়ার রুমে চলে আসে। জিং আর সে অনেক আনন্দ করে। জিং তার মাকে বলে, আমি আজ রাতে ঘুমাবো না, আমি এই লাক্সারি লাইফটা উপভোগ করতে চাই। পরের সিনে দেখা যায় অডিশনের সময় মুভির হিরো মিস্টার চ্যাং অডিশন নিচ্ছিল। প্রথমে সে বেরির অডিশন নেয়। নামমাত্র অডিশন নিয়ে তার অডিশন কমপ্লিট করে নেয়। আর শিয়া যখন অডিশন দিতে আসে তখন সে তাকে সত্যি মারতে থাকে, মেরে তাকে রিংয়ের ভেতরেই অজ্ঞান করে ফেলে। তখন ফেন দৌড়ে আসে। শিয়ার অবস্থা দেখে সে রেগে গিয়ে মিস্টার চ্যাংকে খুব জোরে পাঞ্চ করে। তখন ডিরেক্টর ও ইয়েলো খুশি হয়ে শিয়ার দিকে তাকায়। আসলে মিস্টার চ্যাং চাইছিল এই মুভির জন্য বেরিকে সিলেক্ট করবে, কিন্তু এই মুভির জন্য বেরি পারফেক্ট ছিল না, তাই ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট চাইছিল এই মুভির নায়িকা হবে শিয়া। শিয়া ফেংয়ের আচরণের জন্য বারবার ক্ষমা চায়। তখন মিস্টার চ্যাং শিয়াকে বলে, যদি এই মুভিতে কাজ করতে চাও তাহলে ফেংয়ের হাতে তোমাকে মার খেতে হবে। এই শুনে ফেং বারবার মানা করে সে এটা করতে পারবে না, কিন্তু শিয়া তাকে বাধ্য করে আর বলে, আমার অনেক টাকার প্রয়োজন, আমার আর আমার মেয়ের জন্য হলেও তোমাকে এই কাজটা করতেই হবে। তার অনুরোধে ফেং রিংয়ের মধ্যে আসে। শিয়া তাকে অনেক জোরে মারতে বলে, আর প্রতিটা পাঞ্চের ফলে শিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তখন মিস্টার চ্যাং উপর থেকে তার মজা নিচ্ছিল। শিয়ার মুখ রক্তাক্ত হয়ে যায়। তখন ডিরেক্টর ইয়েলোকে ইশারা করে আর সে তাদের ফাইট থামিয়ে দেয়। শিয়া ডিরেক্টরকে জিজ্ঞেস করে, আমার অভিনয় ঠিক আছে তো? ডিরেক্টর বলে, হ্যাঁ। অডিশন শেষে ফেং শিয়াকে বাড়ি পৌঁছে দিতে আসে। তারা দেখে ভ্যানের মধ্যে লিউ মাতাল হয়ে পড়ে আছে। তার বাবা এবং জিং ভ্যানে বসে আছে। ফেং শিয়াকে বলে, তুমি কি এদেরকে ছেড়ে চলে আসতে পারো না? শিয়া বলে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তখন ফেং তাকে ডেকে বলে, চলো আমরা একসাথে পৃথিবী ভ্রমণ করব। কিন্তু শিয়া তাকে ইগনোর করে ভ্যান চালাতে শুরু করে। বাড়িতে এসে জিংকে ঘুম পাড়িয়ে সে ছাদে এসে ফুল গাছে পানি দিচ্ছিল। তখন লিউ এসে বলে, এখানে এত নোংরা কেন? এই বলে ফুলের টব ভাঙতে শুরু করে। শিয়া বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি। সে বলে, আমি তোমার এবং মোটরসাইকেলের লোকটির কথা বলছি। তখন শিয়া বলে, সে আমাকে বক্সিং শিখায়, আর তুমি নেশাগ্রস্ত, তুমি এখন বিছানায় যাও। লিউ বলে, আমি নেশাগ্রস্ত হলেও আমি অন্ধ নই, তুমি মনে হচ্ছে তার সাথে থাকতে চাচ্ছ। শিয়া তখন বলে, এত কঠিন সময়েও আমি কখনোই তোমাদেরকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমি বিশ্বাস করেছিলাম তুমি নেশা ছেড়ে ভালো মানুষ হয়ে যাবে। জিং বাকি সব বাচ্চাদের মতো কথা বলবে, আর আমাদের পরিবার সুখী একটা পরিবার হবে। লিউ বলে, তোমার হাল ছেড়ে দেওয়া উচিত, আর তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি একবারও তার প্রেমে পড়নি? এটা শুনে শিয়া লিউর গালে চড় মারে। তখন লিউ তাকে বলে, আমি ডিভোর্স চাই। তখন সে সমস্ত ফুলের টব ভাঙতে শুরু করে। এদিকে শিয়া বিলবোর্ডে দেখে বক্সিং মম মুভির জন্য বেরিকে সিলেক্ট করা হয়েছে। পরদিন শিয়া জিংকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। জিং ভ্যানে অনেক ব্যাগ দেখে জিজ্ঞেস করে, আমরা কি কয়েকদিনের জন্য নানুর বাড়ি যাচ্ছি? তাহলে বাবা আর দাদু রান্না করে খাবে কিভাবে? ঠিক এই সময় মিস্টার উইয়ের স্ত্রী এসে শিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। তাই শিয়াকে বিদায় জানাতে এসেছেন মিস্টার উই। শিয়াকে বলে, সব সময় চেষ্টা চালিয়ে যাবে, তাহলে একদিন সফল হবেই। পরবর্তী সিনে শিয়া তার মায়ের কাঁধে মাথা রেখে বলে, যখন বাবার সাথে তোমার ডিভোর্স হয়েছিল তখন একা কিভাবে আমাকে বড় করেছ? তার মা বলে, প্রথম কয়েক বছর চোখের পলকে চলে গিয়েছে, তোমারও চলে যাবে। সে তার মাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমি কিছু সুন্দর কাপড় কিনতে চাই।
পরের সিনে দেখা যায় শিয়ার ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। তারা বলে বক্সিং মম মুভির জন্য তারা বেরিকে সিলেক্ট করে নিয়েছে। এই শুনে সে মন খারাপ করে চলে আসে। বাসায় এসে চুপচাপ বসেছিল, তখন জিং তাকে বারবার শব্দ করে ডাকছিল। হঠাৎ শিয়া রেগে চিৎকার করে জিংকে বলে, তুমি কেন বাকি সবার মতো কথা বলতে পারো না? জিং তার মাকে হোটেল থেকে নিয়ে আসা সকল জিনিস ফিরিয়ে দেয় আর ইশারায় বলে, যেসব বাচ্চারা কথা বলতে পারে না তাদের সাথে আমি প্রতিবন্ধী স্কুলে চলে যাব। তখন শিয়া তার মেয়েকে বলে, তুমিও বাকি সবার মতো কথা বলতে পারবে, শুধু চেষ্টা করতে হবে। আর তখন জিংও বলে, তোমাকেও চেষ্টা করতে হবে, তুমি অবশ্যই একজন বক্সিং মম হতে পারবে। পরদিন শিয়া মার্শাল আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে। বাও তাকে কম্পিটিশনের ফর্ম দেয় এবং তার কোচ হয়ে যায়। শিয়া দিনে ফুল ডেলিভারির কাজ করে আর রাতের বেলা বক্সিং প্র্যাকটিস করে। অন্যদিকে বক্সিং মম মুভির শুটিংয়ে ডিরেক্টর আর ইয়েলো বেরিকে দিয়ে বারবার একই শট নিচ্ছিল। তারা বেরির বাজে অ্যাক্টিং দেখে বিরক্ত হয়ে যায়। ওইদিকে শিয়া মার্শাল আর্ট কম্পিটিশনে ফাইনালে উঠে যায়। তার বিপক্ষ একজন জাদ্রেল চ্যাম্পিয়ন। ফাইট শুরু হয়। সেখানে দর্শক হিসাবে লিউ উপস্থিত ছিল। শিয়া প্রথম 2 রাউন্ডে খুব মার খায়। তৃতীয় রাউন্ডে শিয়া ঘুরে দাঁড়ায় এবং সে ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, বিগত 30 বছরে এটিই সবচেয়ে খারাপ দিন, কিন্তু আমি মোটেও দুর্বল নই। আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সব সময় আঘাত করেছে। শৈশবের স্বপ্নগুলো অনেক আগেই ভেঙে গিয়েছে। আমি বারবার হেরে গিয়েছি, কিন্তু আজ আমি জিততে চাই। তখন দেখা যায় জিং টিভিতে তার মাকে লাইভ দেখছিল। তাকে হেরে যেতে দেখে সে প্রথমবারের মতো মা বলে ডেকে ওঠে। এই শুনে তার নানু অবাক হয়ে যায়। আর ঠিক সেই সময়ে শিয়া 1 পাঞ্চ করেই তার বিপক্ষকে নকআউট করে ফেলে আর সে জিতে যায়। ওইদিকে বারবার বাজে পারফরমেন্স দিয়ে বেরি নিজেই বিরক্ত হয়ে যায়। এদিকে দেখা যায় শুটিং রেখে সবাই শিয়ার ফাইটিং দেখছিল। তার ফাইটিং দেখে ডিরেক্টর বলে, বেরিকে এখান থেকে বের করে দাও, এই মুভির জন্য শিয়াই পারফেক্ট। এই শুনে সেখানকার সবাই খুব খুশি হয়, এমনকি তারা বেরির চেয়ারটিও ছিনিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শিয়া তার হাজব্যান্ডের কাছে ফিরে এসেছে আর তারা সবাই একসাথে নিউ ইয়ার উদযাপন করছে। লিউ এখন আর ড্রিঙ্ক করে না, জিং এখন স্বাভাবিকভাবেই কথা বলতে পারে। আর এখানেই এত সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা চাপতে ভুলো না। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতেই। ধন্যবাদ।